কিশোরপুর নামক কোনো একটি গ্রামে তিন বোন স্বপ্না, কাজল এবং আরাধ্যা তাদের বাবা মায়ের সঙ্গে হাসি খুশিতে বসবাস করত। আরাধ্যা ছিল স্বপ্না এবং কাজলের থেকে বড়। সে ভীষণ বুদ্ধিমান এবং ভালো একটি মেয়ে ছিল। স্বপ্না এবং কাজল যমজ দুই বোন ছিল। তারা দুইজন অনেক চঞ্চল এবং অনেক মজা করত। তিন বোনের মধ্যে অনেক বেশি ভালোবাসা ছিল। তারা তিনজনে হাসি খুশিতে বসবাস করত। এমনই একদিন স্বপ্না এবং কাজল তাদের বান্ধবীদের সঙ্গে বাইরে বেড়াতে যায়। তখন তারা জানতে পারে যে তাদের গ্রামে অনেক বড় মেলা হতে চলেছে। তখন স্বপ্না এবং কাজলের একজন বান্ধবী বলে, এটা কি সত্যি যে আমাদের গ্রামে মেলা হবে, তাও এতদিন পর? পুরো 10 বছর আমাদের গ্রামে কোনো মেলা হয়নি। যখন এই গ্রামে মেলা হয়েছিল তখন আমি অনেক ছোট ছিলাম। কত মজা হয় মেলাতে। অনেক বড় বড় নাগরদোলা, জিলাপি, মিষ্টি এবং অনেক ধরনের জুয়েলারি পাওয়া যায়। মেলাতে অনেক এনজয় করব, অনেক মজা হবে। হ্যাঁ, সত্যি এটা অনেক ভালো কথা। আমরা তো অপেক্ষা করে করে ক্লান্ত হয়ে গিয়েছিলাম যে কবে আমাদের গ্রামে মেলা হবে। যাক, ভালোই হলো আমাদের গ্রামে একটা মেলা হবে। চলো আমরা সবাই যার যার বাড়িতে ফিরে যাই এবং বাড়িতে গিয়ে সবার বাড়ির লোককে এই খুশির খবরটা দিই। স্বপ্না, কাজল, তোমরা তো তোমাদের পরিবারের সঙ্গে মেলা দেখতে আসবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, কেন নয়, আমি অবশ্যই আসব। আমার ছোটবেলা থেকেই অনেক ইচ্ছা যে অনেক বড় বড় নাগরদোলায় দুলবো। এখানে আমি তো সব থেকে বড় নাগরদোলাটাতেই উঠবো। আর মেলাতে কত সুস্বাদু জিলাপি পাওয়া যায়। এখনই জিভে জল চলে আসছে। চল কাজল, আর দেরি না করে বাড়ি ফিরে যাই আর আরাধ্যা আপুকে সবকিছু খুলে বলি। এই খবরটা শুনলে সত্যিও অনেক খুশি হবে। আচ্ছা, এখন সবাই যার যার বাড়িতে যাও, কালকে আবার দেখা করব। এমনটা বলার পর স্বপ্না এবং কাজল বাড়িতে ফিরে আসে। বাড়িতে আসার পর তারা এতটাই আনন্দিত হয় যে অনেক জোরে গান বাজিয়ে তারা ঘরের মধ্যে নাচতে শুরু করে। স্বপ্না এবং কাজলকে এত খুশি দেখে আর এভাবে নাচতে দেখে আরাধ্যা সেইখানে চলে আসে এবং গান বন্ধ করে সে তাদের দুইজনকে বলে, আরে আরে, এবার তো শান্ত হয়ে যাও। কি হয়েছে একটু খুলে বলো। যখন থেকে বাইরে থেকে এসেছো তখন থেকে গান নাচ সব কিছু লেগেই আছে। কোনো লটারি জিতেছো নাকি? হঠাৎ করেই তোমরা এতটা খুশি কেন? নিজের বোনকে বলবে না কি হয়েছে? চলো তাড়াতাড়ি বলো। নাকি বাবা মা বাইরে যাওয়ার জন্য তোমাদেরকে পারমিশন দিয়ে দিয়েছে যে এত বেশি খুশি তোমরা? আরে না না আপু, তেমন কোনো কথা না। আমাদের কাছে এমন একটা খবর আছে যেটা শোনার পর তুমি নিজেও নাচতে শুরু করবে। তুমি জানো আমাদের গ্রামে পুরো 10 বছর পর মেলা হবে। আর তোমার তো মেলায় বেড়াতে অনেক ভালো লাগে। আমি তো টাকাও গুছিয়ে রেখেছি যে আমরা অনেক এনজয় করব, অনেক জিনিসপত্র কিনব। স্বপ্না, কাজল, সত্যিই তোমরা পাগল হয়ে গেছো। এসব কি বলছো তোমরা? মেলা, তাও আমাদের গ্রামে? এটা কখনোই হতে পারে না। 10 বছর আগে কি হয়েছিল সব কিছু কি ভুলে গেছো? না না, এমনটা হতেই পারে না। তোমরা হয়তো কোথাও থেকে ভুল খবর শুনে এসেছো। আর দ্বিতীয়বার এই গ্রামে কখনো মেলা হতেই পারে না। হ্যাঁ হ্যাঁ আপু, অনেক ভালোভাবে মনে আছে যে 10 বছর আগে কি হয়েছিল। যখন গ্রামে মেলা লেগেছিল তখন একজন ডাইনি এসে আমাদের গ্রামের অনেক বাচ্চাদেরকে তুলে নিয়ে গিয়েছিল। আর তখন থেকে এই গ্রামে দীর্ঘ 10 বছর আর কোনো মেলা হয়নি। আপু, এখন যখন মেলা হচ্ছে তাহলে অবশ্যই ওই ডাইনিটিকে মেরে ফেলা হয়েছে, নয়তো এত বড় ঝুঁকি কেউ নেবে না। আপু, তুমি তো জানোই আমাদের বাবা মা কতটা কঠোর। কখনোই আমাদেরকে মেলা বেড়াতে যেতে দিবে না, কারণ আমাদেরকে অনেক ভালোবাসে। আমাদের নিয়ে কখনো কোনো রিস্ক নেবে না। আপু, তুমি বাবা মার থেকে পারমিশন নিয়ে নাও না। আমরা 3 বোন মেলা বেড়াতে যাব আর অনেক মজা করব ওইখানে। ভাবো না একবার আপু, আমাদের ওইখানে গেলে কত মজা হবে। না বাবা না, এত বড় ভুল আমরা কখনোই করব না। আর শুধু বাবা মাই তোমাদেরকে ভালোবাসে না, আমিও তোমাদেরকে অনেক ভালোবাসি। আমিও কখনোই তোমাদেরকে মেলা বেড়াতে যেতে দিব না। বাবা মায়ের থেকে পারমিশন নেওয়া তো অনেক দূরের কথা। যার যাওয়ার কথা সে নিজে চলে যাবে, কিন্তু আমরা বাড়ি থেকে কোথাও যাব না। কে বলতে পারে ওই ডাইনি হয়তো দ্বিতীয়বার আবারও মেলাতে চলে আসতে পারে। চলো এখন চুপচাপ এখান থেকে যাও আর স্বপ্ন দেখা বন্ধ করো। আরাধ্যার কথা শুনে 2 বোন চুপ হয়ে যায় আর তারা ভীষণ উদাস হয়ে যায়। পরের দিন তারা 2 বোন আবারও তাদের বান্ধবীদের সঙ্গে দেখা করে এবং তাদেরকে বলে যে তারা মেলাতে বেড়াতে যাবে না। ঠিক তখন তাদের একজন বান্ধবী কাবিয়া তাদের 2 জনকে বলে, আর ইয়ার, তোর বাবা মা আর বোন এতটা ভীতু যে তোদেরকে মেলাতে যেতে দেবে না। পুরো গ্রাম মেলা দেখতে যাবে আর তোরা কিনা বাড়িতে বসে থাকবি। আমাদের তো কপাল ভালো যে আমাদের বাবা মা এতটাও ভীতু নয়, আমাদেরকে মেলা বেড়াতে যেতে দিবে। পুরো গ্রাম মেলা বেড়াতে যাবে আর তোমরা বাড়িতে বসে মশা মেরো। আমরা সবাই অনেক মজা করব। মেলাতে বেড়াতে যাওয়ার জন্য আমি অনেক সুন্দর একটা ড্রেস কিনেছি, ওইটা পরেই যাব আমি। বেচারি 2 বোন এখনো বড় হলো না, এখন
এখনো বাবা মায়ের কথা শুনেই চলে, এখনো তাদের হাত ধরেই চলে। এমন কোনো ব্যাপার নেই, আমাদের বাবা মা আমাদেরকে ভালোবাসে আর আমাদের ভালোর জন্যই আমাদেরকে যেতে দিচ্ছে না। দেখো এখন তো ওনারা মানা করছেন, কিন্তু আমরা রিকোয়েস্ট করলে অবশ্যই রাজি হবে আর আমাদেরকে যেতে দিবে। এমনটা বলার পর তারা দুই বোন বাড়িতে চলে আসে এবং তারা আরাধ্যা এবং তাদের বাবা মাকে মানানোর অনেক চেষ্টা করে, কিন্তু তার বাবা মা এবং বোন কিছুতেই মানে না। স্বপ্না এবং কাজলের সকল চেষ্টায় ব্যর্থ হয়। কিছুদিনের মধ্যেই পুরো গ্রামে মেলা লেগে যায়। তাদের দুই বোনের মেলাতে যাওয়ার অনেক ইচ্ছা ছিল। হঠাৎ করে কাবিয়ার ফোন আসে এবং সে স্বপ্নাকে বলে, স্বপ্না, আমি খুব ভালোভাবেই জানি তোমার বাবা মা কখনোই তোমাদেরকে মেলাতে আসতে দিবে না। সারা জীবন কি এভাবেই কাটাবে? এভাবেই পরাধীনতার মধ্যে কতদিন থাকবে? আর আমি বলি তোমাদেরকে বেড়াতে আসা উচিত, অনেক মজা হচ্ছে এখানে। রাতের বেলা যখন সবাই ঘুমিয়ে যাবে তখনও তো আসতে পারো, তাহলে তোমার বাবা মা এবং আরাধ্যা আপু কিছুই জানতে পারবে না। আমরা সব বন্ধুরা অনেক এনজয় করছি, শুধু তোমাদেরকেই অনেক মিস করছি। যদি তোমরাও চলে আসতে তাহলে অনেক ভালো হতো, আমরা অনেক মজা করতাম। হ্যাঁ কাবিয়া, তুমি ঠিকই বলেছ, চিন্তা করো না, আমরা দুই বোন গভীর রাতে চলে আসব, বাবা মা আপু কিছুই জানতে পারবে না। কাবিয়া, সত্যি তুই আমাদের অনেক ভালো বন্ধু, এত ভালো একটা আইডিয়া দিলি, আমরা অবশ্যই আসব। এমনটা বলার পর স্বপ্না কল কেটে দেয়। অন্যদিকে কাবিয়া সেজে যে স্বপ্না এবং কাজলকে ফোন করেছিল সে আসলে কাবিয়া ছিলই না, সে ছিল ভয়ানক এক ডাইনি। সে তার সঙ্গী সাথীদেরকে বলে, পরে এতদিন যে আমাকে অভিশাপ দিয়েছিল, এখানে বন্দি করে রেখেছিল, কিন্তু এখন আমাকে এখানে কেউ বন্দি করে রাখতে পারবে না, কারোর এমন শক্তি নেই। এখন ওই অভিশাপ ভাঙতে চলেছে, দুটা যমজ বোনের সাহায্যেই এই অভিশাপ ভেঙে যেতে পারে। আর আমি সেই দুই যমজ বোন এই গ্রামের মধ্যে পেয়ে গেছি। কত বোকা ওরা, আমার কথা বিশ্বাস করে নিয়েছে। গভীর রাতে বাবা মায়ের আড়ালে এখানে আসছে মেলা বেড়াতে। যখনই ওরা চলে আসবে তখনই ওদেরকে বন্দি করে আমি এখানে নিয়ে চলে আসব, আর পূর্ণিমার রাতে ওদেরকে বলে দিয়ে আমি চিরকালের জন্য অমর হয়ে যাব। আর এরপর প্রতিটা জায়গায় শুধু আমার রাজত্ব হবে, আমি প্রতিটা জায়গায় রানী হব। এসব কথা ভেবে ডাইনি অনেক খুশি হয় এবং মনে মনে সে অনেক হাসে। পরের দিন যখন রাত হয়, আরাধ্যা এবং তার বাবা মা ঘুমিয়ে পড়ার পর গভীর রাতে তারা দুই যমজ বোন লুকিয়ে লুকিয়ে রেডি হয় এবং নিজের টাকাগুলো নিয়ে সেখান থেকে চলে আসে। আর সেখানে গিয়ে তারা অনেক এনজয় করে। কাবিয়া, অনেক ভালো হয়েছে যে তুই আমাদেরকে এখানে ডেকে নিয়েছিস, নয়তো এত কিছু আমরা মিস করে দিতাম। কত মজা হচ্ছে এখানে। যদি আরাধ্যা আপু আমাদের সঙ্গে থাকতো তাহলে কতই না মজা হতো। সত্যি ওকে অনেক মিস করছি, ও অনেক খুশি হতো এই সব কিছু দেখলে। চলো সবাই এবার সামনে চলো, দেখো ওই ঝুমকোগুলো কত সুন্দর লাগছে, চলো একজোড়া কিনি। কাবিয়া, তুমিও কিনতে পারো, ওই সাদাটা তোমাকে অনেক ভালো লাগবে। স্বপ্না, কাজল, আমি তোমাদেরকে অনেক সুন্দর একটা জায়গায় নিয়ে যাব, ওইটা একটু দূরে, ওইখানে অনেক বড় একটা নাগরদোলা আছে, এখানে সব থেকে বড় নাগরদোলা ওইটাই, ওইখানে গেলে তোমাদের অনেক ভালো লাগবে, চলো আমাদের সাথে। স্বপ্না এবং কাজল কাবিয়ার কথাগুলো খুব ভালোভাবেই বিশ্বাস করে নিচ্ছিল, কারণ তারা জানতো না যে কাবিয়ার রূপে এক ডাইনি তাদের সঙ্গে প্রতারণা করছে। তার কথা বিশ্বাস করে তার পেছন পেছন তারা যেতে থাকে বড় নাগরদোলা দেখার আশায়। কিন্তু হঠাৎ করে এক সময় এসে সে একটা ডাইনির রূপ ধারণ করে এবং তাদের দুই বোনকে একটা খাঁচায় বন্ধ করে সেই খাঁচাটির চারিপাশে আগুন লাগিয়ে দেয়। এটা দেখার পর স্বপ্না এবং কাজল সেই ডাইনিকে বলে, শয়তান ডাইনি, তুই আবারও আমাদের গ্রামে এসেছিস আর আমাদের সাথে প্রতারণা করে আমাদেরকে খাঁচায় বন্ধ করেছিস। দেখ, ভালোই ভালোই বলছি, আমাদেরকে ছেড়ে দে, নয়তো তোর সাথে ভালো হবে না। দেখ ডাইনি, ছেড়ে দে আমাদেরকে, আমরা আমাদের বাবা মায়ের কাছে যাব, আমরা আমাদের বোনের কাছে যাব। অনেক বড় ভুল করে ফেলেছি তোর কথায় বিশ্বাস করে লুকিয়ে লুকিয়ে এই মেলাতে এসে। দেখ, তোর সামনে হাত জোর করছি, ছেড়ে দে আমাদেরকে, আমরা এখান থেকে চলে যাব। স্বপ্না এবং কাজল সেই ডাইনির সামনে অনেক কান্না করে, হাতে পায়ে ধরে, কিন্তু এতে সেই ডাইনির কিছুই যায় আসে না এবং ডাইনি মনে মনে অনেক খুশি হয়, সে অনেক হাসে। সকাল হবার পর যখন যমজ দুই বোনকে আরাধ্যা বাড়িতে দেখে না, তখন তাদের বোনের জন্য আরাধ্যার অনেক চিন্তা হয়। বাবা মা, স্বপ্না আর কাজল কোথায়? এত সকাল সকাল তো ওরা কোথাও যায় না, কিন্তু আমি পুরো বাড়ি খুঁজে নিয়েছি, কোথাও নেই ওরা। আচ্ছা, ওরা লুকিয়ে লুকিয়ে মেলা বেড়াতে চলে যায়নি তো? আমার অনেক ভয় করছে, তাড়াতাড়ি গিয়ে ওর বন্ধুদের থেকে খোঁজ করে আসো। আরাধ্যা তাড়াতাড়ি স্বপ্না এবং কাজলের বন্ধুদের বাড়িতে যায়, কিন্তু কোথাও তাদের কোনো খোঁজ পাওয়া যায় না।
তারা নাকি তাদেরকে কোথাও দেখেনি, এমনকি মেলাতেও তাদেরকে দেখা যায়নি। এটা শুনে আরাধ্যা আরও বেশি চিন্তিত হয়ে পড়ে। সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত স্বপ্না এবং কাজলকে চারিদিকে খুঁজে, কিন্তু কোথাও খুঁজে পায় না। সব কিছুতে সে অনেক ভেঙে পড়ে। রাত হয়ে যায়। আরাধ্যা একটা জায়গায় বসে অনেক কান্না করতে থাকে। স্বপ্না, কাজল, তোমরা কোথায়? বাবা মা তোমাদের জন্য কত চিন্তা করছে। আমি ওদেরকে কি জবাব দিব? কত বড় ভুল করে ফেললে তোমরা। কোথায় চলে গেলে? কোথায় চলে গেলে তোমরা? ফিরে এসো। আমারই ভুল যে আমি তোমাদের ওপর নজর রাখিনি। কি হলো? কোন অবস্থায় আছো? এভাবেই আরাধ্যা নিজের বোনেদের জন্য চিন্তা করে কান্না করছিল। ঠিক সেই সময় সেখানে একটি পরী হাজির হয় এবং সে আরাধ্যাকে বলে, আরাধ্যা, আমি জানি যে তুমি তোমার দুই বোনকে খুঁজছো, আর আমি এইটাও জানি ওই দুষ্টু ডাইনিটা তোমার দুই বোনকেই ধরে নিয়ে গেছে। আমরা ওদেরকে আটকানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু পারিনি। আমাদের বন্দিদশা থেকে ওরা মুক্ত হয়ে যায় আর তোমার বোনদেরকে ধরে নিয়ে যায়। এখন যদি ওদেরকে সঠিক সময় আটকানো না যায়, তাহলে তোমাদের বোনদেরকে বলি দিয়ে ওরা চিরকালের জন্য অমর হয়ে যাবে। পরিলোক পৃথিবীলোক চারিদিকে ওরা রাজত্ব করবে, কাউকে শান্তিতে বাঁচতে দিবে না। পরি, তাহলে এখন আমরা কি করতে পারি? প্লিজ আমার বোনদেরকে বাঁচিয়ে নাও। আমি আর এখন কিছুই করতে পারবো না। তোমরা তিন বোনই ওই দুষ্ট ডাইনিটাকে মারতে পারো, কিন্তু সেটা এতটাও সহজ নয়। আমি তোমাদের তিন বোনকে 3টা জাদুর ফ্রক দিচ্ছি, যে 3টা ফ্রক পরে তোমাদের মধ্যে আলাদা একটা শক্তি চলে আসবে। কিন্তু এই কাজ করার জন্য তোমাকে অনেক কঠিনতম পরীক্ষা দিতে হবে। তুমি কি তোমার বোনদেরকে বাঁচানোর জন্য কঠিন রাস্তা বেছে নিতে পারবে? হ্যাঁ পরি, কেন নয়। নিয়ে আসুন আপনার 3টি ফ্রক আমাকে দিন। আমি আমার বোনদেরকে বাঁচানোর জন্য সব কিছু করতে পারি। এখন আমাকে আর কেউ আটকাতে পারবে না। ওই ডাইনিকে মারতে গিয়ে যদি আমার নিজের মৃত্যু হয়, তাহলেও আমার কোনো আফসোস নেই। কিন্তু এখন আমি ওই ডাইনিকে আর ছাড়বো না। ওই ডাইনি আমাদের পুরো গ্রামবাসীদেরকে অনেক হয়রানি করেছে। অনেক হয়েছে আর না, আমি ওদেরকে শেষ করে ছাড়বো। এই নাও, এই 3টা ফ্রক তোমাদেরকে সাহায্য করবে। ওদের চারপাশে যে আগুন জ্বলছে সেই আগুন নিভাতে সাহায্য করবে এবং ওরা বাইরে বেরিয়ে আসবে। আর এরপর তোমরা 3 বোন মিলে ওই ডাইনির সর্বনাশ করো। আরাধ্যা পরি দেওয়া জাদুর 3 ফ্রক নিয়ে সেই ডাইনিকে মারার জন্য চলে যায়। পরি দেওয়া জাদুর 3টি ফ্রক নিজেদের বোনের সামনে রেখে দেয়, যার আলোতে তাদের চারিদিকে থাকা আগুন নিভে যায় এবং তারা বাইরে বেরিয়ে আসে। এরপর তারা 3 বোন সেই 3টি ফ্রক পরে নেয়। ফ্রক পরতেই তাদের মধ্যে আশ্চর্য এক শক্তি চলে আসে। এটা দেখে ডাইনি প্রচণ্ড রেগে যায় এবং বলে, না না, এটা হতে পারে না। তোরা 3 বোন আমার কিছু করতে পারবি না। আমার সব প্ল্যান ভেস্তে দিলি তোরা। পরীর জাদুর ফ্রক তো পরেছিস ঠিকই, কিন্তু আমার কিচ্ছু করতে পারবি না তোরা। আর তোর এই যমজ বন্ধু এটা তো মরবেই মরবে। সাথীরা, এদের উপর আক্রমণ করো। ডাইনির সাথীরা যখন তাদের 3 বোনের উপর আক্রমণ করতে যায়, তখন তারা জাদুর ফ্রগের জাদু দিয়ে তাদের উপর আক্রমণ করে। এর ফলে তারা সবাই সেইখানেই মারা যায়। এটা দেখে ডাইনির প্রচণ্ড রাগ হয় এবং সে নিজের শক্তিশালী জাদু বের করে। সে নিজের মুখ থেকে আগুন বের করে তাদের উপর হামলা করে, কিন্তু সেই আগুনেও তাদের কিছুই হয় না, কারণ পরি দেওয়া সেই 3টা ফ্রক অনেক বেশি শক্তিশালী ছিল। উল্টো সেই আগুন সেই ডাইনির ওপরে গিয়ে পড়ে। এরপর তারা 3 বোন একজনে রূপান্তরিত হয় এবং তারা 3জনই একটা অনেক বড় শক্তিশালী মানুষে রূপান্তরিত হয়ে যায়। আর নিজেদের শক্তি দিয়ে একটা তলোয়ার বের করে এবং সেটা দিয়েই ডাইনির উপর একটা আক্রমণ করে। আর ঘটনাস্থলেই সে মারা যায় এবং তার সঙ্গে সঙ্গে তার সাথীরা সবাই মারা যায়। এরপর পরি সেখানে আসে এবং তাদের 3 বোনকে বলে, আজকে শুধুমাত্র তোমাদের 3 বোনের কারণে ওই ডাইনি মারা গেল। এখন থেকে পরিলোক এবং পৃথিবীলোকের সবাই শান্তিতে বসবাস করতে পারবে। তোমরা সত্যিই অনেক সাহসী। তোমাদের অনেক অনেক ধন্যবাদ। এখন আমার এই জাদুর ফ্রগের সাহায্যে তোমরা যে কোনো কিছু চাইতে পারো, যেখানে খুশি বেড়াতে যেতে পারো, কিন্তু সতর্ক থেকো, লোভে পড়ে যেও না কখনো। আমার জাদুর ফ্রগের থেকে লোভে পড়ে কখনো কিছু চেও না। কখনো এটা অসৎ উদ্দেশ্যে ব্যবহার করো না, ঠিক আছে? এখন আমি এখান থেকে যাচ্ছি। এটা বলার পর পরি সেখান থেকে চলে যায়। পরি চলে যাবার পর স্বপ্না এবং কাজল আরাধ্যার থেকে ক্ষমা চাই। আপু, ক্ষমা করে দাও। তোমাকে না বলে মেলাতে যাওয়াটা একদমই ঠিক হয়নি। তোমাকে বলে যাওয়া উচিত ছিল। তুমি কতটা চিন্তিত ছিলে আমাদের জন্য। আজকের পর তোমাকে না বলে আর একটা কাজও করব না। কি কাজল, আমি ঠিক বলছি তো? হ্যাঁ আপু, ও একদম ঠিক বলছে। আমাদেরকে ক্ষমা করে দাও। আজকের পর এমন আর কোনো কাজ করব না যেন তোমাকে আর বাবা মাকে আমাদের জন্য চিন্তিত হতে হয়। হ্যাঁ, মেনে নিলাম। ভুল তো তোমরা অনেক বড় করেছো, কিন্তু এর মধ্যে একটা ভালো পয়েন্টও আছে যে তোমাদের কারণেই ওই ডাইনি আজকে মারা গেল।
চলো এখন আমরা জীবনের নতুন মোড় শুরু করি। পুরনো সব কথা আমরা ভুলে যাই। এখন তো আমাদের কাছে পরিয়ে দেওয়া জাদুর 3টি ফ্রগ আছে। চলো আমরা উড়ে উড়েই বাড়ি চলে যাই। এরপর তারা 3 বোন উড়ে উড়ে বাড়িতে চলে আসে এবং জাদুর ফ্রগের সাহায্যে তারা অনেক ধন সম্পদ চেয়ে নিয়ে গরিব অসহায় মানুষদেরকে সাহায্য করে। সাবরি নামে একটি মেয়ে তার বাবা সুরজের সঙ্গে বাস করত। সাবরি দেখতে ছিল অনেক কালো, এজন্য ছোটবেলা থেকে তার কালো রঙের কারণে সবাই তাকে অনেক কথা শোনাতো। তবে সাবরি কখনোই কাউকে কোনো উত্তর দিত না, কারণ তখন ছিল সাবরি অনেক ছোট। এরপর যখন থেকে সাবরি একটু বড় হতে লাগলো, তখন মানুষের কটু কথা তাকে অনেক কষ্ট দিতে লাগলো। এভাবেই সাবরির দিন কাটছিল। একদিন সাবরি তার বাবার সঙ্গে বসে ডাইনিং ঘরে টিভি দেখছিল। তখন হঠাৎ করে সাবরির চোখ পড়ল খবরের কাগজে, যেখানে ক্রিমের বিজ্ঞাপন দেওয়া ছিল। বাবা বাবা দেখো, মনে হচ্ছে এটা বাজারে নতুন ক্রিম এসেছে। মনে হয় এটা ইউজ করলে আমার কালো রং ফর্সা হয়ে যেতে পারে। আরে বেটা, এসব তোমার ভুল ধারণা। বাবা তাহলে আমি কোথায় যাব বলো? এরকম কালো চেহারা নিয়ে আমি তো কোথাও যেতে পারি না। তুমি কেন এসব বলছো মা? বাবা এসব বলবো না তো কি বলবো? আমার কালো রঙের কারণে কোনো ছেলে আমাকে পছন্দ করে না। কেউ আজ পর্যন্ত আমাকে বিয়ে করতে রাজি হলো না। এটা তোমার ভুল ধারণা মামুনি। পৃথিবীতে কি শুধু তুমি কালো আছো? কত কালো মানুষ আছে, তাদের কি বিয়ে হয়নি? আল্লাহ তাআলা যখন তোমাকে সৃষ্টি করেছে, তোমার জোড়া একজন না একজনকে অবশ্যই সৃষ্টি করে রেখেছে। দেখবে একদিন ঘোড়ায় চড়ে রাজপুত্র এসে আমার মামুনিকে বিয়ে করে নিয়ে যাবে। সেই দিন কবে আসবে বাবা? আজ পর্যন্ত 10 জন ছেলেপক্ষ আমাকে দেখে চলে গেছে, শুধুমাত্র আমার কালো রঙের কারণে। আমার প্রতি তাদের ভালো ধারণা, ভালো চোখ কেন আসলো না বাবা? বেটা, পৃথিবীর সবাই কি একরকম হয়? তুমি নিজের প্রতি ভরসা রাখো, দেখবে সব ঠিক হয়ে যাবে। সুরেশ এসব বলছিল আর তার চোখ থেকে পানি বের হচ্ছিল। সুরেশ ভালো করে জানে কালো রঙের কারণে তার মেয়েকে কেউ বিয়ে করে না, এজন্য তারও চিন্তার কোনো কমতি ছিল না। সব কিছু জেনে বুঝেও সুরেশ তার মেয়ে সাবরির মনোবলকে বাড়ানোর জন্য এসব বলছিল। এভাবেই আরও কিছুদিন কেটে গেল। একদিন সাবরি আবারও তার বাবার কাছে গিয়ে বলল, বাবা অনেক হয়েছে, আমি আর এভাবে থাকতে পারছি না। আরে মা, এরকম করে কি কেউ বলে? সত্যি করে বলো তো, কি হয়েছে? তুমি তো মার্কেটে গিয়েছিলে কাপড় কিনতে, কিন্তু... হ্যাঁ বাবা, কিন্তু ওখানে গিয়ে এক মানুষের সঙ্গে আমার ঝগড়া হয়ে গেছে। আচ্ছা, কি হয়েছে সব কথা খুলে তো বলবে। বাবা আমি শপিং করতে গিয়েছিলাম, দোকানের একটি ছেলে ভুল করে আমার গায়ে কফি ফেলে দিয়েছে। সে আমাকে সরি বলা বাদ দিয়ে উল্টো আমাকে নিয়ে মজা করছিল, হাসছিল আর বলছিল কফির রং নাকি আমার কাছে ফর্সা লাগছে। আর ছেলেটির কথা শুনে সেখানে থেকে সবাই জোরে জোরে আমার দিকে তাকিয়ে হাসছিল। বাবা কালো হওয়ার কারণে কেউ আমাকে পছন্দ করে না, সবাই আমার সঙ্গে এরকমটা ব্যবহার করে। সুরেশ বুঝে গিয়েছিল যে আজ সাবরির মন অনেক খারাপ, সে মনে অনেক কষ্ট পেয়েছে। এরপরেও সে সাবরিকে বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু আজ সাবরি কিচ্ছুই বুঝতে চাইল না। এরপর কান্না করতে করতে সাবরি তার রুমে চলে গেল। শেষ পর্যন্ত কাঁদতে কাঁদতে সে ঘুমিয়েও পড়ল। সেই ঘুমের মধ্যেই সাবরির স্বপ্নে তার মৃত মাকে দেখল। মা মা তুমি আমাকে ছেড়ে কোথায় গিয়েছিলে বলো? কেন চলে গেছো? আবার আমার সঙ্গে আজ দেখা করতে এসেছো? হ্যাঁ মামুনি, আমি আমার রাজকুমারীর সঙ্গে দেখা করতে এসেছি আজ। কিসের রাজকুমারী মা? আমি রাজকুমারী হলাম কি করে? মামুনি আজ কি হয়েছে? তুমি তো সত্যি আমার রাজকুমারী, কিন্তু তোমার মন এত খারাপ কেন? মা কেন তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছো? আগে বলো। এই পৃথিবীটা অনেক নিষ্ঠুর, কেউ কাউকে ভালোবাসে না মা। হ্যাঁ বেটা, আমি সব জানি, আর আজ তোমার সঙ্গে যা কিছু হয়েছে আমি সেটাও জানি। কিন্তু মামনি এভাবে সাহস হারালে তো চলবে না। মা আমার এই বয়সে তো তোমার বিয়ে হয়ে গিয়েছিল না? আমার বয়সে সব মেয়েদেরই বিয়ে হয়ে গেছে, কিন্তু আমার মনে হচ্ছে আমার এই কালো রঙের কারণে কোনো দিন আমার বিয়ে হবে না। তুমি চিন্তা করো না মামনি, দেখবে তোমার স্বপ্নের রাজকুমার অবশ্যই একদিন তোমার কাছে যাবে। সেই দিন কখনো আসবে না মা, তার চেয়ে ভালো আমিও তোমার কাছে চলে যাব। আর নয়তো আমাকে তুমি চেঞ্জ করে দাও, যাতে মানুষ আমার আসল রূপ রং সম্পর্কে কিছুই বুঝতে না পারে। বেটা ধোকা দেওয়া অনেক সহজ, কিন্তু ধোকা দিয়ে আর যাই হোক সংসার করাটা সহজ নয়।
আর যদি তুমি এটাই চাও তাহলে শোনো, তোমার বাবার ঘরে আমার অনেক আগের পুরনো একটি সিন্দুক আছে। ওই সিন্দুকের মধ্যে তোমার জন্য কিছু না কিছু একটা আছে। এটুকু বলতে না বলতেই সাবরির চোখ খুলে গেল। সাবরির মা তার কাছ থেকে অদৃশ্য হয়ে গেল, কিন্তু তখন যা কিছু ঘটেছিল সাবরির সবই মনে ছিল। এজন্য সে উঠে সঙ্গে সঙ্গে তার বাবার রুমে গেল। সেখানে গিয়ে তার মায়ের রাখা পুরনো সিন্দুকটি খুলল, কিন্তু সিন্দুক খুলতে না খুলতেই সাবরি খুবই আশ্চর্য হয়ে গেল। আরে সাবরি বেটা, কোথায় তুমি? তাড়াতাড়ি রেডি হও, ওই যে তোমার ফুপু যে ছেলের কথা বলেছিল না, ওই ছেলে এখানে আসছে, তাড়াতাড়ি রেডি হও। সাবরি তার বাবার এ কথা শুনে খুবই খুশি হয়ে গেল, কারণ এইবার সে পাত্রর সামনে যাবে জাদুর কালো লেহেঙ্গা পরে। এর কিছুক্ষণ পরেই পাত্রপক্ষ সেখানে চলে আসলো। ছেলেটি দেখতে ছিল অনেক সুন্দর, হ্যান্ডসাম ও ফর্সা। এসব দেখে সুরেশ ভালো করেই বুঝে নিল যে এইবারও তারা তার মেয়েকে পছন্দই করবে না। কিন্তু সাবরি যখনই সেই কালো লেহেঙ্গা পরে সবার সামনে আসলো, তখন সবার চোখ যেন কপালে উঠে গেল, কারণ সাবরিকে ওই লেহেঙ্গা পরে অনেক ফর্সা ও সুন্দর দেখাচ্ছিল। নিজের মেয়ের এরকম চেঞ্জ দেখে সুরেশও হতভম্ব হয়ে গিয়েছিল, কিন্তু সে মানুষের সামনে কিছুই বলতে পারছিল না। কিছুক্ষণের মধ্যেই আনুজ সাবরিকে পছন্দ করে সেখান থেকে চলে গেল, আর সে যাওয়ার আগে সাবরিকে ফোন নাম্বারও দিয়ে গিয়েছিল। আর এভাবেই সময় পার হতে হতে তাদের মধ্যে গভীর সম্পর্ক হয়ে গেল। তারা প্রতিদিন ফোনে কথা বলতো ও দেখা করত। আর সাবরির ভালো কথা ও ভালো ব্যবহারের কারণে আনুজ খুবই মুগ্ধ হয়ে গেল। এভাবেই সময় পার হতে হতে বিয়ের দিনও সামনে চলে আসলো। আর বিয়ের একদিন আগে সাবরি তার মায়ের ছবির কাছে গিয়ে বলল, মা তুমি কোথায়? সাবরি এটা বলতে না বলতেই তার মা তার সামনে প্রকট হয়ে গেল আর তাকে বলল, কি হয়েছে মামনি? এখন তো তুমি অনেক খুশি তাই না? কালকে তোমার বিয়ে, আর আনুজের মতো এত সুন্দর ছেলে তোমার স্বামী হতে যাচ্ছে। মা আমি তো অনেক খুশি, কিন্তু আমার তো অনেক ভয় লাগছে। যদি ওরা আমার আসল রূপ রং সম্পর্কে জেনে যায় তখন কি হবে? কেন মা, আমি তো তোমাকে আগেই বলেছিলাম যে মিথ্যে দিয়ে আর যাই হোক সংসার হয় না। মিথ্যের উপরে সংসার বেশি দিন টিকে থাকে না। আমি তোমাকে সব রকমই বলে দিলাম, এখন তোমার ইচ্ছে, তুমি যা খুশি তাই করতে পারো। এ কথা বলে সাবরির মা চলে গেল। সাবরি অনেক চিন্তায় পড়ে গেল। সে কান্না করতে করতে প্রায় রাতই শেষ হয়ে আসছিল, কিন্তু তার চোখের ঘুম উড়ে গিয়েছিল। এভাবে অনেকক্ষণ চিন্তা করার পরে সাবরি আনুজকে ফোন করলো আর দেখা করার জন্য ডাকলো। আর সে জাদুর কালো লেহেঙ্গাকে খুলে আনুজের সঙ্গে দেখা করতে গেল। যখন আনুজ সাবরির আসল রূপ রং দেখল, তখন সে খুবই আশ্চর্য হয়ে গেল। তখন সাবরি আনুজের কাছে সব সত্য কথা খুলে বলল। সব কথা শুনে আনুজ কিছু না বলে চুপচাপ সেখান থেকে চলে গেল। আর সাবরিও খুবই কান্না করতে করতে তার রুমে চলে আসলো। পরের দিন বিয়ের পরিবর্তে তাদের বাড়িতে দুঃখের অনশন হচ্ছিল, কারণ সাবরি তার বাবাকে সব সত্য কথা বলে দিয়েছিল। এখন তাদের পুরো বিশ্বাস হয়ে গিয়েছিল যে জীবনে কখনো আর কোনোদিন তার বিয়ের জন্য পাত্রপক্ষ বাড়িতে আসবে না। কিন্তু বিষয়টি হয়ে গেল তার উল্টো। সন্দেহ হতে না হতেই ব্যান্ড বাঁশি বাজাতে বাজাতে কারা যেন তাদের বাড়ির বাইরে এসে ভিড় জমিয়েছে। তখন দৌড়াতে দৌড়াতে সুরজ বাড়ির বাইরে এসে দেখল আনুজ সবাইকে নিয়ে বারাত সাথে করে তার বাড়ির বাইরে অপেক্ষা করছে। আরে সাবরি, তুমি এখনো রেডি হওনি? এ কথা শুনে সাবরির চোখ থেকে পানি বের হতে লাগলো। তখন আনুজ তাকে বলল, সাবরি, আমি জানি তুমি কি ভাবছো। আমি ওখান থেকে যাওয়ার পরে আমার মনকে একটি প্রশ্ন করেছিলাম। আমি ভাবলাম, কালো রং হওয়া কি পাপ? আর আমি কি তোমার শুধু ফর্সা রং দেখেই তোমাকে ভালোবেসেছি? কিন্তু না, আমার মন বলে উঠল আমি তোমাকে আমার মন থেকে আর তোমার ভালো স্বভাবের কারণেই ভালোবেসেছি। এই জন্য অন্য কোনো জিনিস দিয়ে তোমাকে চেঞ্জ করা, ফর্সা, পরিবর্তন এসবের কোনো কিছুরই দরকার নেই। তুমি যেমন আছো আমি তেমনই খুশি। আনুজের এ কথা শুনে সেখানে থাকা সব মানুষের চোখে পানি আর চেহারাতে হাসির চমক ফুটে উঠল। এরপর সাবরিও রেডি হয়ে আনুজের বাড়িতে বউ হয়ে যাবার জন্য প্রস্তুত হলো। কিন্তু এইবার সাবরির আর জাদুর লেহেঙ্গা পরা ও ফর্সা রঙের কোনো কিছুরই দরকার হলো না।